তারা একজনকে দেখতে পাচ্ছেন পারি, আজ থেকে চেনা না, বহু কাল ধরে চেনা। যখন আমিও জার্নালিজমের লাইনে আসিনি, যখন ও জার্নালিজমের লাইনে আসেনি, হকার সংগ্রাম কমিটি বলে একটি সংস্থা আছে আমাদের এই বাংলায়, খুব ভালো কাজ করে, তখন থেকে তার সঙ্গে আলাপ। বিনা সুদে ঋণ, লকডাউনে সবাইকে যদি সোলার করে দেওয়া যায়, তার আগে লকডাউনের প্রচুর আগের থেকে এই কথাগুলো চলছিল। তারপরে তো লকডাউন এলো, সল্টলেকের এরিয়াতে তাদের বসার জায়গা, এবং খুব ভালো কাজ করছিল। লকডাউনের সময় যেটা হয়, আমাদের সল্টলেকে 50% লোকের চাকরি চলে গেল, আর ভেন্ডারদেরও 50% বিজনেস উঠে গেল। হয়তো সেখান থেকে একটা স্ট্রাইক সবারই মনে ছিল, ওকেও সে সময়টা খুব কষ্ট করে জীবনে এগোতে হয়েছে। মোবাইল রিপেয়ার করে, তার সঙ্গে খুব ছোট বয়স থেকে সে সংগ্রাম করে এসছে, ফোর ফ্রন্টে থাকে। এবং এটা বলা যেতেই পারে, যখন আমি অনেকজনকে তখন ঢুকছি জার্নালিজমে, স্টাডি করছি মানুষদেরকে, যে ভিড় করে যে মানুষেরা আসছে, তারা যে বক্তব্য রাখছে, বেশিরভাগ মানুষের বক্তব্যে চেঁচামেচি পেয়েছি, এবং বিজেপি কি করে না করে সেটা শুনেছি। কিন্তু দু একটা বক্তব্য হচ্ছে যেগুলো রিফাইন্ড হয়ে বলে যে এরা ভবিষ্যতের দিকে এগোলেও এগোতে পারে। আমাদের দেশে ভিড় একটা বড় শব্দ, যেখানে ভিড় হবে সেখানে সেটাকে সাকসেস হিসেবে ধরা হয়। আমি কোনোদিন সেটাকে সাকসেস হিসেবে ধরি না। তার কারণ হচ্ছে, আমাকে সবসময় চালনা করতে হয়েছে। ক্লাস 1 থেকে ক্লাস 5 আমি যখন রামকৃষ্ণ মিশনে পড়তাম, তার ক্যাপ্টেন ছিলাম। দুটো ফ্যাক্টরি ম্যানেজার হিসেবে কাজ করেছি, তাই আমি জানি ভিড় কোনোদিনই কোনো সুরাহা করে না। দেখবেন যে মিটিং এ লোক হয়নি, তারা অপেক্ষা করে যে কখন একটু বেশি লোক আসবে, তখন শুরু করে। যারা প্রথমে এসে তাদেরকে অপমান করা হয়। আমাদের দেশের ভিড় আজ অব্দি কোনো সলিউশন দিতে পারেনি। ভালো লাগে যখন একসাথে এতগুলো মানুষ হাঁটে, কিন্তু দেখবেন তাদের মাথা থাকে না, তারা শুধু বলে যায়, তারা গান করে যায়। এবং ছবিতে দেখতেও ভালো লাগে যে লাখ লাখ লোক আজ অব্দি আমাদের দেশের কোনো সমস্যার সমাধান করেনি। বাড়ি ফিরেও তারা যখন একটা মিটিং ছেড়ে বাড়ি ফিরেছে, মিটিং এ নেতা অনেকগুলো কথা বলেছেন, তারা নোট করে রেখেছে, এবং সেটা গিয়ে পার্টি অফিস থেকে ইমপ্লিমেন্ট করে ভবিষ্যতের ভারতবর্ষের ফরমেশন হচ্ছে, এরকম কোনো ঘটনা আমাদের ভারতবর্ষে ঘটেনি। হ্যাঁ, টিটবিট কিছু মানুষ থাকেনি যারা নিজেদের কাজের মাধ্যমে দেশটাকে এগিয়ে নিয়ে যান। তারা সবসময় গ্রেট, আগেও গ্রেট ছিলেন, এখনো গ্রেট, আমাদের পরেও যারা জন্মাবেন তারাও কিছু গ্রেট কাজ করবেনি। দীপক ব্যাপারী হচ্ছে সেই ফিউ জার্নালিস্ট যারা সংগ্রাম থেকে জার্নালিজম করতে এসছে। তাদের কথাবার্তা অসাধারণ। ওর কথাবার্তা, সাধারণ কথাবার্তা, যেন মনে হয় বাড়ির লোকেদের সঙ্গে কথা বলছে, তাই অডিয়েন্সের সঙ্গে কানেক্ট করতে পারে। এবং প্রায় 4 বছর ধরে আধার কার্ড নিয়ে বলছে যে আমাদের দেশে সিএ হবে, সিএ এর আসল মানেটা কি, আমাদের দেশে সিটিজেন কারা, কারা সিটিজেন নয়। এইভাবে অনেক, অসীম সরকার, তারপরে শুভেন্দু অধিকারী, অনেকের আগেনস্টে বলেছে, এবং ঠিকঠাকই বলেছে। ধরুন আপনি ভুল করছেন, অ্যাজ এ পিএম আপনি ভুল করছেন, তা আমাদের দেশের সবারই রাইট আছে বলার। তার কারণ হচ্ছে আমরা এই দেশের নাগরিক, কারণ আমরাই ভোট দিয়েছি। আমরা পিএম কিন্তু ঠিক করে নি, আমরা কোনো পার্টি থেকেও কোনো পিএম কে ঠিক করে নি। যদি পিএম কে ঠিক করতে হতো, তাহলে আমি কৈলাস সত্যার্থী, যিনি নোবেল প্রাইজ পেয়েছেন, তাকে ঠিক করতাম। যদি পদ্মশ্রী যারা পেয়েছেন তাদের ভেতর থেকে কাউকে আমি আলাদা করে, যদি ভোটিং সিস্টেমে এমন হতো যে সিলেক্ট দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, 10টা নাম, আমাদের ইলেকশন কমিশনার এটা ফ্রিতেও করতে পারেন যদি সেই বোধ বুদ্ধি জাগে কোনোদিন। 10টা নাম, ভাবুন আমাদের দেশের মানুষ এখন একটা নাম খুঁজতেই তাদের একদম ভীমরতি খেয়ে যাচ্ছে। 60 টাকার তেল 110-এ কিনছে, তাও বলছে সব ঠিক হ্যাঁ, সব ঠিক হ্যাঁ। সব যে ঠিক নেই এটা বলার মতন লোক হচ্ছে আমাদের এই দীপক ব্যাপারীর মতন লোকজনরা, যারা পলিটিক্যাল অ্যানালিসিস করেন, পলিটিক্যাল নিউজ করেন, মার খাবার ভয়ও থাকে, কিন্তু সততার সঙ্গে করেন, তাই বুকটা বেশ চওড়া। তো আজকে দেখলাম বিজেপি পার্টি অফিসেই পৌঁছে গেছে, তার বাইরে যে মানুষজন বিক্ষোভ জানাচ্ছে সেটা নিয়ে বিক্ষোভ করছে। আজকে তার এগেনস্টে, কেন তাকে নিয়ে লাইভ করা, এবং ওই পানকে নিয়ে লাইভ করা নয়, পানের জন্য কোনো পুলিশ স্টেশনে গিয়ে আমি কেন এটা দেব না, কোনো আর্জি দেব না। তার কারণ হচ্ছে রিপাবলিক টিভিকেই তো দেশ থেকে তুলে দেওয়া উচিত। আজকে যে দেশের ডিবেটে হিন্দু মুসলিম একজন করে, ওই যে মিস্টার গোস্বামী, তার সবচেয়ে বড় মুভমেন্ট যখন সে তার হাই টাইমে ছিল, যখন সে জার্নালিজমে যেটা করতো, বম্বের পটহোল নিয়ে তার সবচেয়ে বড় মুভমেন্ট ছিল, যে তাকে জানাতে হবে, তাহলে সে জানাবে, তাহলে পটহোলটা ভর্তি হবে। এটা ছিল তার সবচেয়ে বড় মুভমেন্ট।
আজ অব্দি আনএমপ্লয়েড বেকারদের নিয়ে সে কাজ করতে পারেনি। গভর্নমেন্ট স্পন্সর্ড রিপাবলিক টিভি সে দেশের আনএমপ্লয়েডদেরকে নিয়ে একটা কথা বলতে পারেনি, আনএমপ্লয়েডদেরকে নিয়ে একটা ভোট ব্যাংক খুলতে পারেনি যে ঠিক আছে একটা জায়গায় 5,000 লোককে রিক্রুট হবে, 30 লাখ লোক কেন সেখানে টাকা দিয়ে অ্যাডমিশন ফি দেবে এবং টাকাটাকে নষ্ট করবে। অল্টারনেটিভ ইকোনমি তৈরি করার কথা এতগুলো বড় জার্নালিস্ট বলেনি, আমাদের দেশে রবিশ কুমারও বলেনি। তারা অসম্ভব ভালো বক্তব্য রাখেন। তো দীপক ব্যাপারীরও 1.5 লাখ সাবস্ক্রাইবার আছে, ভালো বক্তব্য রাখে, 9টার সময় লাইভ করে। এক্ষুনি কথা হলো আজকে তার বাড়িতে লোক আছে, সেজন্য আমি রিপাবলিক টিভির পানার জন্য কোনোদিন কিচ্ছু বলবো না। কিন্তু আজকে দীপক ব্যাপারীর এগেনস্টে 10 কোটি টাকার একটা কেস করা হয়েছে হাইকোর্টে, এবং কেসটা করেছেন, নামটা আমি লিখলাম এখন খুঁজে পাচ্ছি না, তাও দেখছি চেষ্টা করে যদি পেয়ে যাই। নামটা এখানে লেখা আছে, তাও আমি নামটা আপনাদের দেখে বলি, কারণ ইট ইজ রিকোয়ার্ড টু বি স্পোকেন যে এটা কে করেছে। তার নাম হচ্ছে বিজেপি নেত্রী আইনজীবী নাজিয়া ইলাহি। নাজিয়া ইলাহি এই কেসটা করেছেন কলকাতা হাইকোর্টে, তিনি একজন উকিলও বটে। তাই আমি তার সঙ্গে কালকে দেখা করার চেষ্টা করব যে কেসটা কি নিয়ে, কারণ ভেরি ইন্টারেস্টিং কেস। আমাদের দেশে স্টুডেন্টদেরকে জেল ভরা হচ্ছিল, জেল ভরো আন্দোলনে 2014-র পরে আমাদের দেশে প্রাইম মিনিস্টারের ইনস্ট্রাকশনে বা হোম মিনিস্টারের ইনস্ট্রাকশনে স্টুডেন্টদেরকে জেলে ভরা হচ্ছিল। স্টুডেন্টদের থেকে ভয় পেয়ে যায় একটা গভর্নমেন্ট, স্টুডেন্টদেরকে কাউন্সিলিং করে না, জেএনইউতে কাউন্সিলিং করে না যে ডিফারেন্ট ইউনিয়নগুলোকে রয়েছে একসাথে মিলিয়ে দেশকে কি করে আগে নিয়ে যাব না। আমাদের দেশের কোনো ফাইন্যান্স মিনিস্টার, হোম মিনিস্টার কাউন্সিলিং করেন না, দিল্লিতেই শুনতে হয় গলি মারো সালোকো। আজকে আমাদের দেশের সিপিএম ইউনিয়ন, কংগ্রেস ইউনিয়ন, বিজেপি ইউনিয়ন, তৃণমূল ইউনিয়ন নিজেদের মধ্যেই ঝগড়া করছে। তার মানে ভাবুন, ব্রিটিশরা যদি আবার ঢোকে তাহলে দেশটাকে কত সহজে এদের মাধ্যমে আবার লুট করতে পারবে, আবার আমাদের দেশকে চালাতে পারবে। কারণ আমাদের দেশের মাথাগুলো লড়ছে, তাদের ভেতরে কোথাও কোনো কোঅর্ডিনেশন নেই। তাই এই ভদ্রমহিলাকে আমি কালকে জিজ্ঞেস করতে চাই যে 10 কোটি টাকার যে কেসটা করলেন, তার মানে বেশ ভারী ভারী কেস। মানে আপনি কি আধার কার্ড নিয়ে সে যে সত্যি কথাটা বলছিল, আজকে এবিপি আনন্দে দেখলাম মালদা জেলাতে যে নিউজটা দীপক ব্যাপারী এবং কথা মুখের দেবাশিস করে এসছে, 2.5 লক্ষ, মানে কিছু 2.5 লক্ষ না, 2.5 লক্ষ লোকের তো জমি জমা নিয়ে প্রবলেম আছে, যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে। আবার মমতাদির গভর্নমেন্ট, আমাদের তৃণমূল গভর্নমেন্ট, আমাদের বেঙ্গল গভর্নমেন্ট সেটাকে অ্যাক্টিভ করার চেষ্টা করছে। তারা আজকে ওয়েবসাইট খুলেছে, তারা একজন ফোন নাম্বার দিয়েছে, এবং তার সঙ্গে যেটা সবচেয়ে বড় করতে পেরেছে, যেটা উনি বলেছেন সেটা খুব ভালো লাগলো, যে আমরা তাদেরকে চাল গম দেব। কিন্তু কথাটা সেটাও নয়। আজকে ধরুন 20 বছর আগে আধার কার্ড করা হলো, আধার ছিল আমাদের দেশের আধার, মানে আপনি যে দেশের সিটিজেন সেটা ভেরিফাই করতো, ভ্যালিফাই করতো। তার সঙ্গে আমাদের এই আঙ্গুলের টিপ, চোখের এগুলো করা হলো। আজকে যে 2 লাখ লোককে ইনঅ্যাক্টিভ করা হলো, আপনারা কেউ এই অ্যাঙ্গেল নিয়ে কোনো চ্যানেল বলেনি, তাই শোনার পরে নিশ্চয়ই করে শেয়ার করবেন। ধরুন তাদের ডাটাটাও কারোর কাছে রয়ে গেল। এবার কেউ খুন করলো, ধরুন এক্স খুন করলো, তার সবকটা ডাটা সরিয়ে দিয়ে ওয়াই এর ডাটা সেখানে ঢুকিয়ে দেওয়া হলো। বেনাগরিক শুধু করা হচ্ছে না, আপনারা ভুল করছেন যে তার ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দেবে। তারা আইডেন্টিটিটাকে কপি করে রেখে দিয়েছে। গুগলকে বেচা হয়েছে আধার কার্ড, আজ থেকে অনেক কাল আগেই বলা হয়েছে। অনেকগুলো ফেমাস লোক তাদের আধার কার্ড ধরে চুরি হচ্ছে, এটাও বলা হয়েছে। আমাদের দেশের সাইবার ক্রাইম এগুলোকে আটকাতে পারছে না। যদি এটা বলা হয় যে সবার যে কটা আধার কার্ড ইস্যু করা হচ্ছে সবকটাকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হবে, ব্যাংকের সঙ্গে লিঙ্ক থাকবে না, আমাদের ভোটার কার্ড হচ্ছে আসল পরিচয়, তাহলেই ঝামেলা মিটে যায়। বা উল্টো হতে পারে, আমাদের দেশে 140 কোটির 137 কোটি যার ব্যাংক অ্যাকাউন্ট আছে, যার অমুক আছে, যার তমুক আছে, তাদেরকে সবাইকে নাগরিক করে দেওয়া হলো। শুধু সেই 31,000 লোককে নয়, সবাইকেই নাগরিকের স্ট্যাটাস দিয়ে দেওয়া হলো। 3 কোটি লোকের যদি প্রবলেম থাকে সেটাকে ভেরিফাই করে ঠিক করে দেওয়া যেতে পারে। কিন্তু আমাদের দেশের গভর্নমেন্ট ঠিক উল্টোটা করতে শুরু করলো। সে বললো ডিজিটাল ইন্ডিয়া করেঙ্গে, 2014 থেকে 2024-এ পুরো ইন্ডিয়া ডিজিটাল হয়ে গেল। এত লাফালাফি করে পেটিএম নিয়ে,
একটাও ডিজিটাল তারা করেনি, গুগল করছে, কিন্তু এখনো তারা দেশের নাগরিকদেরকে লিঙ্ক করতে পারলো না যে তোমাকে সার্টিফিকেট পাঠিয়ে দিলাম, তুমিই নাগরিক, তার জমি আছে, তার পাসপোর্ট আছে। বাংলাদেশ থেকে পালিয়ে আসার সময় কে পাসপোর্ট নিয়ে আসতে পারবে? এই সত্যি কথাগুলো দীপক ব্যাপারীরা বলে, দীপক 4 বছর ধরে বলছে। এবার প্রবলেমটা যেটা আমাদের দেশের সবচেয়ে বিরাট প্রবলেম, সেটা হচ্ছে যে আমরা অর্গানাইজ নই। আমাদের দেশে ক্রিমিনালরা যতটা অর্গানাইজ, আমাদের দেশে যে হ্যাপেনিং ফোর্স যাদেরকে অর্গানাইজ হওয়ার কথা ছিল, তারা কোনো স্টেজেই অর্গানাইজ নয়। তাই তারা ভালো মুভমেন্ট করেন, ভালো লিফলেট ছাপেন, ভালো ইউটিউব করেন, কোটি কোটি লোকও দেখে, তারপরে রেজাল্টটা হয়ে যায় শূন্য। আজকেও আমাদের ভারতবর্ষের নাগরিকদের মুভমেন্টে মাসে একটা দিন আমরা কেউ কোনো জায়গায় বাংলাতে লিফলেট নিয়ে বসি না। একে অন্য নাগরিক, এক নাগরিক আরেক নাগরিককে ট্রেনের ভেতরে আমরা লিফলেট দিই না। সেই কারণে আমাদের দেশের সব নাগরিক মুভমেন্ট একটা বিরাট ফেলিয়ারের দিকে চলে যায়, একে অন্যের ভুল ধরতে ধরতে। মঞ্চে উঠে বড় বড় কথা বলবে, মঞ্চ থেকে নেবে, নিজেদের ভেতরেই ঝগড়া করবে। কালকেই দেখলাম একজন বলছে যে মানিক ফকির যা বলেছেন ভুল বলেছেন, সেই আদিবাসী একজন। আদিবাসীদের ভেতরে কোনো মিল নেই, যদি 20 জন থাকে 20 জনই আলাদা এবং আলাদা আলাদা তাদের কথা, যে জন্য ভারতবর্ষ এক হতে পারলো না। এইবার আসি আমরা পুলিশের ভূমিকায় সন্দেশখালীতে। সন্দেশখালীর যে আমার কথাটা বলার আছে, সেটা হচ্ছে যে আমাদের দেশে দেখবেন প্লাস্টিক ফ্রি জোন, সেভ ড্রাইভ সেভ লাইফ, এগুলোর ভেতরে আমি খুব একটা ইন্টেলিজেন্ট কিছু খুঁজে পাই না। এগুলো তো বাচ্চাদের কাজ, সেভ ড্রাইভ সেভ লাইফ তো বাচ্চাদের কাজ। পুলিশরা তো করবে যে রেপ ফ্রি ভিলেজ, যে এইখানে লাস্ট 10 বছরে রেপ হয়নি এবং নেক্সট 20 বছরেও রেপ হবে না, ধর্ষণ হবে না, তার জন্য তারা সেখানকার কমিটি করবে। সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, ইজেপি, টিজেপি, ডিএফআই যে কজন আছে সবার থেকে নিয়ে, সব জাতের লোকেদেরকে নিয়ে, পোপদেরকে নিয়ে, রাইটারদেরকে নিয়ে, কবিদেরকে নিয়ে, নাটকের লোককে নিয়ে, ধরুন 100 জনের একটা কমিটি করা হলো। তাদের সবার মোবাইলে সেই জায়গায় ধরুন 5000 লোক থাকে, তো 5000 ডিভাইড বাই 100। যেই মুহূর্তে আপনাকে রাত্রিরে ডাকা হলো, আপনি শুধু একটা হোয়াটসঅ্যাপ করলেন ওই 100 জনের গ্রুপে, সঙ্গে সঙ্গে ওই 100 জন সবাইকে রোটেট করে দিল। মানে 5000 জন তক্ষুনি জানতে পারলো যে অমুক দাদা, শাহজাহান দাদা একজনকে ডেকেছে। তাহলে 5000 জনই ডান্ডা নিয়ে বেরোলো, শাহজাহান দাদাকে আর সেই চত্বরে দেখা গেল না, তিনি পালিয়ে গেলেন। এমনটি আমাদের দেশে পুলিশ করতে পারত। তো সেখানে 144 ধারা করা হয়েছে, বাইরের লোককে ঢুকতে দেওয়া হবে না। আমি তো বাইরের লোক যাব না, কিন্তু ভারতবর্ষ তো আমার। তাহলে আপনি 144 করে কাকে আটকাচ্ছেন, মানুষকে না আইডিয়াকে? আমি সব পুলিশ বাবুকেই জিজ্ঞেস করছি, খাকি ড্রেস আমার এত ভালো লাগে যে কোনোদিন পুলিশের চাকরি পেলে, যদিও আমি চেষ্টা করিনি, পুলিশে নিশ্চয়ই ঢুকতাম। 6 মাস হলেও খাকি ড্রেসটা আমার বড় ভালো লাগে। আমার বাড়িতে পুলিশ স্টেশন আছে, মাহেশ আউটপোস্ট আছে। তো আমার যেটা বলার, আমাদের দেশের পুলিশ মন্ত্রীকে আমি জানতে চাই না, কারোর হাতে 8খানা পোর্টফোলিও থাকবে কেন সেটাও জানতে চাই না। আপনারা যদি এবের লোক তৃণমূলের ভেতরে না পান, তাহলে বাইরের থেকে নিন না, স্পন্সর করে দিন, পুলিশ মন্ত্রীকে স্পন্সর করে দিন। আমি তাহলে ডিক্লেয়ার করব, মানে আমার হাতে দায়িত্ব পড়লে তো সবচেয়ে প্রথমে শুটিয়া থেকে শুরু করব, যে সেখানকার মানুষদের অধিকার কি হবে, সে সন্ধ্যেবেলা ডান্ডা তুলতে পারবে কিনা, তার রাইট থাকবে কিনা, একটা জাজকে দাঁড়িয়ে বলতে হবে। জাজেরাও বলেননি, শুটিয়া কেসের পরে কোনো জাজ, কোনো অরুণাভ ঘোষ, ডক্টর অশোক গাঙ্গুলি, এরা কেউ বলেননি যে শুটিয়াকে আমরা ধর্ষণ মুক্ত একটা গ্রাম করতে চাই, শ্রীরামপুরকে একটা ধর্ষণ মুক্ত টাউন করতে চাই, কামদুনিকে ধর্ষণ মুক্ত একটা গ্রাম করতে চাই না। আমাদের দেশে কোনো জাস্টিস সিস্টেম বলেনি, কোনো জাস্টিস জাজ বলেননি, কোনো জাজ বলেননি। আজকে গান্ধীজিকে দেশের বাবা বলা হয়, যিনি একজন লয়ার ছিলেন। একজন জাজ, একজন লয়ার দেশের দায়িত্ব নিলেন না, শুধু ফিস, শুধু রিটায়ারমেন্ট, রিটায়ারমেন্টের পরে গাল ভরা এতগুলো ভাষণ। কি করব আজকে 21শে ফেব্রুয়ারি আপনার ভাষণ শুনে? কি করব? বাংলাতে কি আপনারা বলতে পারবেন যে সন্দেশখালী ধর্ষণ মুক্ত হবে,
আমাদের দেশের পুলিশদের হাত ধরে। আপনারা কি বলতে পারবেন আমাদের কামদুনিতে আর ধর্ষণ হবে না? সেখানকার মেয়েদের হাতে ডান্ডার তারা কবে কখন তুলবে? একজনকেও যদি থ্রেট করা হয় তাহলে 5000 জন সেখানকার সিস্টেমে জানবে, তারা ডান্ডা নিয়ে পৌঁছাবে। আপনাদের একটা জার্নালিস্টও বাংলায় শুনলাম না যে ঘরটিতে ডাকা হতো সেই ঘরটিকে গুড়িয়ে দাও। বিজেপি তো শুনলাম পুরো ভারতবর্ষ জুড়ে গরিবদের বাড়িকে গুড়িয়ে দিচ্ছে জেসিবি দিয়ে। একবারও তো বললো না দিদিকে যে দিদি রিকোয়েস্ট করছে, আমরা তো অনেক ভুল করেছি, আর একটা নয় ভুলই হলো, পুলিশকে দিয়ে ওই বাড়িটাকে ভেঙে দিই। না, দিদিকে তো তারা এই কথাটা বলেনি। তারা এটাও বলেনি যে আমরা তৃণমূল, সিপিএম সবার হাত ধরে যে আমরা রেপ ফ্রি নেশন করার জন্য সন্দেশখালীতে প্রথম একটা আদর্শ কমিটি করব, যেখানে আমরা পার্টি পলিটিক্স করব না, আমরা একে অন্যের এগেনস্টে বলবো না, আমরা ইডি পাঠাবো না, গরু পাচারকে গরুকে বিজনেস করে দেবো বাংলাদেশের এবং পাকিস্তানের সঙ্গে। দিন দহাড়ে আমাদের বাইরের থেকে গরু এসে পাচার হচ্ছে, যার জন্য অনুব্রতকে জেলে রাখা হয়েছে। ভাবুন, তাকে জেল থেকে বার করে এখন অব্দি আমাদের দেশে গরুটা যে বিজনেস, বিফ ইজ এ বিজনেস। তাহলে গরু যদি পাচার হয়, এটা যখন আমাদের দেশে সবাই জানে, এখনো সেটাকে বিজনেস হিসেবে ডিক্লেয়ার করা হলো না। আমাদের গাঙ্গুলি সাহেবকে নিয়ে এত নাচানাচি চলছে 6000 লোককে চাকরি দেওয়ার জন্য, তিনিও তো বললেন না যে না এটা একটা বিজনেস হতে পারে। অফিসিয়ালি দেখাতে হবে এসে পার করলো, তাকে ব্র্যান্ডিং করতে হবে, নাম্বারিং দিতে হবে, একটা বিল রেস করতে হবে, সেখান থেকে মায়েদের পেনশন এখন 1000 হয়েছে 2000 হয়ে যেতে পারে। আমাদের দেশে এত নাকি পলিটিক্স হয়, সবাই পলিটিক্স করছে, প্রাণ নিয়ে নিচ্ছে পলিটিক্স করতে করতে, কিন্তু পলিটিক্যাল স্টেটমেন্ট নেই, ইকোনমিক্যাল রাইজের কোনো স্টেটমেন্ট নেই, কোনো জার্নালিস্টের কাছে নেই, কোনো চ্যানেল থেকে বলা হলো না এখনো যে গরু পাচার কেন, গরু বিজনেস নয় কেন। বড্ড হাসি পায়। আজকে মনে হচ্ছে একটা ফ্যাক্টরি চালাচ্ছে যেখানে আবার করে ইনস্ট্রাকশন দিতে হবে যে তুমি এটা করো। সেভ ড্রাইভ সেভ লাইফ, ওয়ান অফ দ্য ওয়ার্স্ট মুভমেন্ট অফ ইন্ডিয়া, ওয়ান অফ দ্য ওয়ার্স্ট। কারণ সেটা করার পরে তারা ফাইন নেয়, এবং আপনি যখন বিগে গিয়ে টাইপ করবেন হাউ মাচ ফাইন ইন্ডিয়া কালেক্টস, দেখবেন ইনফরমেশন নেই, দের ইজ নো প্রপার ইনফরমেশন। ফাইন থেকেই আমাদের দেশে সবার স্যালারি হয়ে যায়, আর ট্যাক্সের টাকায় তো উড়ে যায়, আকাশে উড়ে যায়, সেকেন্ড পার্লামেন্ট হয়ে যায়। যারা ডিবেট করতে জানে না, ঝগড়া করে, আমাদের দেশে একটা মানুষও ডিবেট করতে পারে না। তারা এইভাবে কাগজে লিখে দেয় না ডিবেটের পয়েন্ট। আমি তো মিটিং এ যাওয়ার আগে আমার পয়েন্ট আগে পাঠিয়ে দিই যে এই পয়েন্টের উপরে যদি কথা বলো তখন আমি গিয়ে মিটিং এ যাবো, নাহলে মিটিং এ যাবোই না। কিভাবে মিটিং করে যদি নেক্সট মিটিং এ আবার একই কথা বলতে হয়? মোহাম্মদ সেলিমকে জিজ্ঞেস করেছিলাম 75 বছরে আপনারা যে এত ডিবেট করলেন, দেশের এমপ্লয়মেন্ট প্রবলেমকে সলভ করতে পারলেন না। এবং নেক্সট যখন তার ইন্টারভিউটা করব, তাকে একটাই প্রশ্ন করছি যে হাউ মাচ ইউজলেস ইজ অপোজিশন পার্টিজ অফ ইন্ডিয়া। গভর্নমেন্ট তো ইউজলেস বোঝাই যায়, কিন্তু আমাদের অপোজিশন পার্টিরাও কি এতটাই ইউজলেস? আজকে যেখানে এসে আমাদের শেষ করা উচিত, একটা তো আমি বলে দিলাম দীপকের সম্বন্ধে। দীপকের চ্যানেলটা দেখবেন, বং নিউজ লাইভ দেখবেন, কালকে আবার দেখবেন, কারণ 10 কোটি টাকার যখন সে কেসটা হ্যান্ডেল করবে, সে যখন কোর্টে যাবে, আমরাও যাব, তার পাশে দাঁড়াবো। তারপর যদি সেখানে নাম ঢুকুক, কিছু যায় আসে না, বাট আই উড লাইক টু নো ফ্রম হার হোয়াট ড্রোভ হার টু ফাইল দিস কেস। কি এমন প্রয়োজন পড়েছিল? যদি আপনি বিজেপির হয়েই কথা বলেন, ওই যে ভদ্রলোক চণ্ডীগড়ে যে বিজেপির হয়ে একটা ইলেকশনকে ভন্ডুল করে দেওয়ার চেষ্টা করেছিল, কি হলো? তাকে রিজাইন করতে হলো, আপ থেকে মেয়র সিলেক্ট হলো, বিজেপির গালে 4টে থাপ্পড় এমনি পড়ে গেল। একজন পুলিশ ইন্সপেক্টরকে খালিস্তানি বলল, 6টা থাপ্পড় এখন কলকাতায় তাদের অফিসের সামনে তারা বসে এখন বিদ্রোহ করছে, বিপ্লব করছে, প্রতিবাদ করছে। আপনারা এত খালিস্তানি কেন খুঁজে পান, আর এত বাংলাদেশি কেন খুঁজে পান, এত পাকিস্তানি খুঁজে কেন পান? আপনারা তো কেউ খাওয়ান না। আমি আজ অব্দি কোনো ডিবেটারকে শুনিনি যে সে কাউকে খাওয়াচ্ছে। গরুকে মাতা বলেন, মায়ের পাশে দাঁড়াতে পারেন না, এই প্রশ্নটা তো ভাস্কর ভট্টাচার্যকে আমি করেছি, তার কোনো প্রপার এখনো উত্তর পাইনি।
তাহলে পার্টি অফিসে কি আমরা কীর্তন করছি? আমাদের জন্ম কি কীর্তন করার জন্য হয়েছে? ভারতবর্ষে 2014 পরে কে কি বলছে তার জন্য কেস। ডিবেট করতে কি লজ্জা হয়? ডিবেট করতে কি আমাদের দেশের মানুষদের লজ্জা হয়? কিসের লজ্জা? আজকে নাগরিক মুভমেন্ট আমাদের দেশে না থাকার দরুন খুব ছোট ছোট ইস্যু, নান ইস্যু গুলো আমাদের দেশে ইস্যু হয়ে গেছে। আজকে আমরা যেখানে এমপ্লয়মেন্ট নিয়ে আলোচনা করব, গরিবের ঘর সোলার কি করে হবে আর সেটা নিয়ে আলোচনা করব, আমাদের দেশে জল নেই যার জন্য সব জায়গায় পাইপ বসছে, মিটার বসবে, পরে নিশ্চয়ই তারা বিল চার্জ করবেন। যেভাবে জলের অপচয় হচ্ছে, এক না এক সময় গভর্নমেন্টকে এখানে ঢুকতে হবে। তাহলে নাগরিকরা কি করলে জল অপচয় হবে না? কেন আমি বারবার নাগরিক বলি, কোনো পলিটিক্যাল পার্টির কথা বলি না, তার কারণ হচ্ছে 543 জন 140 কোটির দেশকে এখন কেন সারা জীবনে চালাতে পারবে না, নেক্সট 75 বছরেও পারবে না। নাগরিকদেরই পার্টি অফিস হোক, ক্লাব হোক, পূজা কমিটি করে 2000-5000 জনের রোটেশন ইকোনমি করে তাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। রোটেশন ইকোনমি হচ্ছে আপনার খরচার টাকা আপনার কাছে আবার কি করে ফিরে আসবে, আপনি কি করে সোশ্যাল ক্যাপিটাল তৈরি করবেন পুরনো খবরের কাগজ, খাতা বই বা মাসিক 50 টাকা দিয়ে। তাহলে 1000 জন যদি 50,000 টাকা জেনারেট করে, তাহলে একজনকে অ্যাটলিস্ট 20% চাকরি দিতে পারবে বা দুজনকে চাকরি দিতে পারবে। নাগরিকদের নিজেদের হয়ে দাঁড়াতে হবে। আমাদের দেশে সাংবাদিকদের কোনো পিলার নেই। আজকে যেমন জীবন জ্যোত একটা জায়গায় জ্বলতো দিল্লিতে, বিজেপি সেটাকে বন্ধ করে সেটাকেও শিফট করলো। কেন জানেন? কারণ ইন্ডিপেন্ডেন্সের লড়াইতে তারা ছিল, বিজেপি তো ছিল না, আরএসএস ছিল, তারা ব্রিটিশদের সঙ্গে ছিল। তাই কংগ্রেস যে আজাদি এনে দিয়েছে সেটা তাদের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারে রোজ। তারা যখন শুতে যায় তখন কংগ্রেস নিয়ে ভাবে, যখন জাগে তখন কংগ্রেস নিয়ে ভাবে, যখন পটিতে ঢোকে তখনও কংগ্রেস নিয়ে ভাবে। কংগ্রেস তাদের মা, কংগ্রেস তাদের বাবা, কংগ্রেস তাদের চিন্তাধারা। যে জন্য তাদেরকে বারবার কংগ্রেস আর নেহরুর নাম নিতে হয়। নেহরুর নাম ছাড়া তো মোদিজি বাঁচতেনই না। 23 কোটি লোককে কনভিন্স করলেন যে নেহরুজি কিছু করেননি, তাহলে আপনার বাবা মাও তো কিছু করেননি। যা রিকোয়ারমেন্ট ছিল সেটাই 60 বছর ধরে আস্তে আস্তে গড়ে উঠেছে, তারই নাম কংগ্রেস। তার ভুল হতেই পারে, তাতে কি যায় আসে? সে তো বলেনি যে তুমি ঠিক করতে আসনি কেন, সে তো প্রশ্ন করেনি আপনাদের কাউকে, সে তো আমাকেও সে প্রশ্ন করেনি। তাহলে আমরা কি চাইছি? হেন্স ফরওয়ার্ড আমরা দেশটাকে কি করে ঠিক করে নিয়ে যাব। তাহলে সবচেয়ে আগে পার্টিগুলোকে ছাড়ুন, রেজিগনেশন দিন, এবং আপনার পাড়াতে একটা নাগরিক কমিটি করুন যারা রাত জাগবে, এবং একটাও লোক যদি কোনো রকম ভুল বিহেভ করে তাকে পুলিশেরই ডান্ডা করানো হবে রাত্রির 12টার সময়। কারণ পুলিশ সব জায়গায় নেই। যখন আমি কামদুনিতে ঢুকেছি, এটা আমাদের দেশের প্রবলেম যে যত পুলিশ হওয়া উচিত রেশিও পপুলেশনে সেটা নেই। তার মানে কি দেশে আমরা ক্রাইম বাড়াতে চাইছি? আমরা কি পুলিশের হেল্প নিয়ে দেশে ক্রাইম বাড়াতে চাইছি, না নাগরিকদের হেল্প নিয়ে ক্রাইম কমাতে চাইছি? আজকে নির্ভয়া ফান্ড, কোটি 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 টাকার নির্ভয়া ফান্ড, যদি আপনাদের মনে থাকে 2012 দিল্লির কেস, বাসের ভেতরে মেয়েটিকে রেপ করা হয়, তার ছেলে বন্ধুকে মারা হয়, রড ঢুকিয়ে দেওয়া হয় এবং সে রাস্তার উপরে পড়েছিল 45 মিনিট। ইন্ডিয়া হ্যাজ নট অ্যাডভান্স এনিওয়্যার, কোথাও এগোয়নি ইন্ডিয়া। দু জায়গার পুলিশ খালি ডিবেট করে গেছে কে মেয়েটিকে তুলে হসপিটালে নিয়ে যাবে, তখন সে উলঙ্গ। হসপিটালে গিয়ে তার গায়ে একজন নার্স সেই সাদা চাদর পরিয়েছিল। ভারতবর্ষের নাগরিকরাই উলঙ্গ, আমরা রাজাকে উলঙ্গ দেখি না। আমার তো নিজেকে উলঙ্গ লাগে এই কাপড়ের নিচে। যখন আমি আপনার সঙ্গে কথা বলি, আপনি কি কথা বলবেন? সেই তৃণমূল, সেই সিপিএম, সেই বিজেপি। কেন আপনার দ্বারা কিছু হতো না? আমাদের দেশের নাগরিকরা কি তার মা বাবা নেই? আপনি সিপিএম করলে তো আপনার বাবা মা আছেন, আপনি কি বাড়িতে আবার পলিটিক্স করেন নাকি? তাহলে বাবা মার পেনশনের কথা কে বলবে? নেক্সট চাকরির কথা কে বলবে? আজকে আমাদের দেশের কি অসভ্যতা দেখুন। আবার চাষিরা এসছে দিল্লিতে, চাষিরা নিজেরা কি এমএসপি এখন অব্দি ঠিক করতে পারলো না? তারা কি 100 জন মানে আমাদের দেশের নাগরিকদের সঙ্গে তাদের বন্ডিং করতে পারলো না? একজন প্রাইম মিনিস্টারকেই আমাদের এমএসপি ঠিক করে দিতে হবে, একজন কিষাণ লিডার কি পারবে না এমএসপি ঠিক করে দিতে, যে এখান থেকে হেন্স এই হবে রেট, এর চেয়ে নিচে আমরা বেচবো না, কোনো বিজনেসম্যানের কাছেই আমরা বেচবো না? এইটা আমাদের দেশের কোনো
কোনো কিষান নেতা বলতে পারলেন না। আমার এটা লজ্জা। একদিকে গভর্নমেন্টের অ্যাক্টগুলো যেমন লজ্জার, রাস্তার মধ্যে কাঁটাতার বিছিয়ে দিয়ে নিজেদের দেশটাকেই ডিভাইড করে দিল। তারা তো, তাদের কাছে দেশটা অলরেডি ডিভাইডেড, দেশের জনগণ এখনো কিছুটা ফ্যাব্রিক ধরে রেখেছে। তাহলে এই ইলেকশনেই তো আমরা ডিভাইডেড হয়ে যাব। ইভিএম হলে বিজেপি জিতবে, ব্যালট হলে আমাদের দেশের জনগণ জিতবে, কংগ্রেস ফিরে আসবে। ইট ইজ ভেরি মাচ ক্লিয়ার। ইন্ডিয়ার জোটে কে নীতিশ কুমার থাকলো কি থাকলো না, দিদি থাকলেন কি থাকলেন না, কিচ্ছু যায় আসে না। ইফ ইট ইজ বাই ইভিএম, বিজেপি উইল উইন। ইফ ইট ইজ বাই ব্যালট, ইন্ডিয়া উইল উইন। মানে ইন্ডিয়ান পিপল উইল উইন, ডেমোক্রেসি উইল আলটিমেটলি উইন। আমরা কোথায় আটকে রয়েছি? একটা জায়গাতে, আমাদের কোনো ন্যাশনাল এজেন্ডা নেই। সেভ ড্রাইভ সেভ লাইফ চলছে, 20 বছর ধরে চলছে। এখনো বলতে পারলো না যে ধর্ষণ ফ্রি গ্রাম আমরা করব। এটা তো পুলিশদের থেকে শুনতে চাইবো। পুলিশরা ডিক্লেয়ার করবেন যে তার থানার আন্ডারে কোনো রেপ হবে না। অ্যাডভান্স ওয়ার্নিং সিস্টেম কোথায়? আজকে একটি মেয়েকে হেনস্থা করছে, ধরুন 6 মাস ধরে কোনো একজন, রেপ তো তারপরে হয়। এই 6 মাসে সে ফোন করে কাউকে বলতে পারছে না, কোনো সাইকিয়াট্রিস্টকে সে পাশে পাচ্ছে না, সে পুলিশকে পাশে পাচ্ছে না, বাড়ির লোকেরা ভয় জুজু হয়ে থাকছে। ঘটনাটা ঘটার পরেও তারা চুপচাপ থেকে যাচ্ছে। এটাই তো ভারত। চুপ করে থাকে সে 1000 বছর আগে লাশ পাঠাতে একটা রাক্ষসকে খাওয়াতে। আজকে দিন ধরে মডার্ন যুগেও তাই হচ্ছে। এত সিসিটিভি ক্যামেরা, নির্ভয়া ফান্ড ছিল 1000 কোটি টাকার, বিজেপি এসে করে দিল 500 কোটি। তার থেকে রাস্তা তৈরি হয়, সিসিটিভি বসে না। আজকে রাস্তার মোড়ে সিসিটিভি বসে পাড়া কমিটি হয়নি যে রাত্রিবেলা জাগবে না। আমাদের দেশে পুলিশ নাগরিকদের সঙ্গে এখনো কাজ করে না। নাগরিকরা আমাদের দেশের ইলেক্টেড লোকেদের সঙ্গে কাজ করে না। ইলেক্টেড লোকেরা কোনোদিন অফার করে না একসঙ্গে কাজ করার। তাই সবাই এই দিক আর ওই দিক দেখে। দেখবেন সোজা চোখে চোখ রেখে কথা বলতে পারে না। সোজা চোখে চোখ রেখে তারা কথাই বলতে পারে না। আজকে যে পোর্টাল জার্নালিস্ট হাজার হাজার লোক বেরিয়েছে, যাদের মাধ্যমে দেশের নিউজটা যায়, তাদের জন্য এখনো কোনো ফান্ডিং এর ব্যবস্থা করা হয়নি। গভর্নমেন্ট বলেনি যে আপনারা যে জার্নালিস্টদের 200টা গ্রুপ হয়েছে, আমি মাসে 2 লক্ষ টাকা পাঠিয়ে দেবো, আপনারা নিজেদের মতন বন্টন করে নেবেন। না, এখনো হয়নি। আমাদের দেশের জার্নালিস্ট অ্যাসোসিয়েশনরাও কর্পোরেটদেরকে চিঠি দেয়নি যে আপনাদের খবর আমরা করে দেবো, মাসে এই টাকাটা মিনিমাম এই টাকাটা পাঠিয়ে দেবেন। আমি ধরে নিচ্ছি যে 2000 জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আমাদের বাংলাতে আছে। না, এরকম কোনো কিছুই হয়নি। জার্নালিস্টরাও ঠিক করেনি যে তারা মারা গেলে তাদের বাড়ির লোকেদের জন্য কিছু টাকা রেখে যাবে। না, তারাও ঠিক করেনি। এ বলবে সে টাকা নিয়ে নিউজ করছে কেন, এ বলবে সে তার পা চাটছে কেন, এ বলবে অমুক করছে কেন। আমরা নিজেদেরই স্ট্যান্ডার্ড ঠিক করে নিই যে কোনো ডিবেট হিন্দু মুসলিম নিয়ে হবে না। কোনো ডিবেটে ইউথ লিডাররা এসে একে অন্যকে অ্যালিগেশন দেবে না, তাদেরকে সলিউশন দিতে হবে। না, কোনো জার্নালিস্ট এখন অবধি বলেনি। আমরা তো জার্নালিজমে পড়ি না। আমি তো চেষ্টা করছি আমাদের দেশের জার্নালিজমকে বোঝা। তার মধ্যে দেবাশিস দা বলে বেড়ায় যে আপনি নাম্বার ওয়ান। না, কোনো রকমই নাম্বার ওয়ান না, আমি লাস্ট, অ্যাবসলিউটলি লাস্ট। কারণ জার্নালিজমটা কি? আমি তো মনে করি একটা জার্নালিস্ট কথা বলবে, তারপরে 10 বছর পরে তার ইম্প্যাক্ট হয়ে দেশ বড় হবে। যে জার্নালিস্টের কথা শুনে মনে হয় সেই মোদির কথা শুনে 1947-এ চলে যাচ্ছি বারবার, যে বাবরি মসজিদকে ভেঙে দাও, জ্ঞানবাপীকে ভেঙে দাও, ভাঙো 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 ভাঙো, জেসিবি চালিয়ে আরো গরিবের বাড়ি ভাঙো, হিন্দুদেরই মারো। সে তো হিন্দুদের কথা বলে, হিন্দুদেরই মারো। অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে রয়েছি। এতদিন আমাদের দেশে ব্রেনলেস পার্টি ওয়ার্কাররা দেশে হাঙ্গামা দাঙ্গা করে আসতো। আজকে কলকাতা হাইকোর্টের একজন উকিল, তার নাম নাজিয়া বাটাজিয়া, যাই হোক, তিনি দীপক ব্যাপারীর এগেনস্টে 10 কোটি টাকার কেস করেছেন। আপনি ভাবুন, দেশের একটা সমস্যার সমাধান আমাদের দেশের কোনো উকিল করতে পারেনি। তাই ডিভোর্স কেসের জন্য 8 বছর ঘুরতে হয়, বিয়ে হয়ে যায় 1 মাসের নোটিশে 2500 না 6000 টাকা দিয়ে। তারা গর্ব করে বলতে পারেননি, কারণ তাদের ফিস চাই এবং মুরগি চাই। তা আমরা জনগণ তাদের কাছে মুরগি, আমরা ডক্টরদের কাছে মুরগি, আমরা পলিটিক্যাল পার্টিদের কাছে মুরগি, পার্টি অফিসে আমরা মুরগি। আমরা মাথা নিচু করে যাই, ছাগল হয়ে ফিরি। তো একদিন আপনি আপনার যে রং মেখেছেন গায়ে, 29 দিনের জন্য ঝেড়ে দিয়ে আগে নাগরিক হতে শিখুন, ভারতীয় নাগরিক হতে শিখুন। একদিন পলিটিক্যাল কাজ মন দিয়ে করবেন, এবং যেদিন মন দেবেন সেদিন পার্টিকে চাঁদাও দেবেন। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে যে টাকাটা আমাদের ডিউ হয়েছে, সেটাকে ভারতীয় নাগরিকরা ফিরিয়ে দেবে।
তাহলে লজ্জা পেয়ে গভর্নমেন্ট হ্যাপেনিং গভর্নমেন্ট হবে আমাদের দেশে কোনো একদিন। আমাকে জার্নালিস্ট বোঝার ভাবার ভুল দয়া করে করিবেন না, যদিও অনেকে অ্যাডভাইজার করেছে। আমি একজন সাধারণ জীব, মাঝে মাঝে একটু মাথায় নাড়াচাড়া দেয় বলে একটু একটা কাজ করছি, সেটা ঠিকঠাক এগোচ্ছে, ব্যাস ওইটুকুই। এবং তুষারদা কথা দিয়েছেন 22 তারিখের পর লালবাজারেও একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি। 2016-17-তে একটা চিঠি দিয়েছিলাম যে সবকটা পুলিশ স্টেশনে বাক্স বসে সব পাড়াকে এক করে সেই পাড়া থেকে সোশ্যাল ক্যাপিটাল জেনারেট করে 90% আমাদের দেশে চুরি চামারি ভায়োলেন্স ভুল ক্রাইম হয় টাকার জন্য। সেই সমস্যাটা বেস থেকে কেন মেটানো হবে না পুলিশদের দ্বারা? যদি এই স্বপ্ন আমার সফল হয় তাহলে আমাদের দেশের সব পুলিশদের ওয়াইফ মেয়ে বাচ্চা দাদু দিদিমা রিটায়ার্ড সবাই দেশের জন্য করতে পারবেন। যে জওয়ানরা বর্ডারে পাহারা দেন এবং বাড়িতে এসে ইউজলেস হয়ে যান, তারা যতই ভালো কমিটি করুক, যতই ভালো পেনশন পান, দেশের কাজে লাগেন না, শুধু ট্রেনিং দেওয়ার কাজে লাগেন। তারাও দেশের কোনো একটা কাজে লাগবেন। এবং দীপক ব্যাপারীর মতন জার্নালিস্টদের প্রয়োজন, কথা মুখের দেবাশিস চক্রবর্তীর মতন জার্নালিস্টদের প্রয়োজন, যারা সত্যি কথাটা বলছেন, হ্যাঁ হেজিয়ে বলছেন বা একই কথা বারবার করে বলছেন। 4 বছর ধরে আধার কার্ড নিয়ে বলার চেয়ে আমাদের 4 বছরে অ্যাটলিস্ট বাংলাতে 1 লাখ টেবিল নিয়ে 3 জন করে বসার লোক তৈরি করে দেওয়া উচিত ছিল। আমি আবার মানিক ফকিরকে বলছি, আপনারা প্রচুর মুভমেন্ট দেখান, ভিড় দেখান। আমার ভিড় নিয়ে কোনোদিন মাথা ব্যথা ছিল না। 1 কোটি মানুষ কোনো জীবনে চেঞ্জ আনে না। চেঞ্জ আনবে আইডিয়া, চেঞ্জ আসবে আইডিয়ার ইনস্ট্রাকশনটা কি করে ফলো হচ্ছে তার জন্য, এবং তার জন্য ইনস্ট্রাকশনটা প্রপার দিতে হবে। আজকে অনেকে চেষ্টা করছে রোটেশন ইকোনমিটাকে ইমপ্লিমেন্ট করার, অনেকে চেষ্টা করছে নিউজপেপার ব্যাংক খোলার, অনেকে চেষ্টা করছে গ্রাম থেকে নিজেদের ভিডিও করে পাঠানোর চেষ্টা চলছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, যার কথা না বললে নয়, আমার মনে হয় তার ভয়েসটা আমাদের সবার শোনা উচিত। এখনো হয়তো তিনি সেইভাবে বলতে পারছেন না, কারণ মানুষকে যখন বলতে হয় তাকে ভালো লাগে সেইভাবেও কিছুটা বলা দরকার। সেটা হচ্ছে তারকচন্দ্র পাল, কাকিনাড়ায় থাকেন, সাইকেল করে সেভ দ্য ট্রিজ ক্যাম্পেইন করে তিনি রাস্তায় বেরিয়ে পড়েছেন। সেপ্টেম্বর 10 তারিখে তিনি তার যাত্রা শুরু করেছেন। তাহলে বুঝতেই পারছেন একটা মানুষ এতদিন ধরে সে সাইকেল করে ঘুরছে, ডিফারেন্ট স্কুলে যাচ্ছে, সোশ্যাল সংস্থায় যাচ্ছে, পুলিশদের সঙ্গে দেখা করছে, প্রফেসরদের সঙ্গে দেখা করছে, টিচারদের সঙ্গে দেখা করছে। তার সেভ দ্য ট্রিজ, বাবার নামে গাছ লাগাও, মায়ের নামে গাছ লাগাও, শত্রুদের নামে গাছ লাগাও, এবং তার সঙ্গে তিনি এখন খবরের কাগজ ব্যাংকও নিয়ে বলছেন। আমি যেদিনই স্যালারি পাই তার পরের দিন একটা ছোট্ট টাকা পাঠাতে পারি, কালকে সেটা আবার পাঠিয়ে দেবো। মানে আমার 3 মাসই হলো টাকা পাঠানো। তাই আপনাদের সবাইকে বলবো, নাগরিক মানে যে মানুষগুলো দেশের কাজে লাগবে। মানে আপনাকে গভর্নমেন্ট আধার কার্ড দিক তবে আপনি নাগরিক, ভুল। আপনাকে ভোটার কার্ড দিক তারপরে আপনি নাগরিক, ভুল। আপনি যেদিন দেশের কাজে লাগবেন, আপনি যখন কাউকে ইনকাম করিয়ে দিতে পারবেন, আপনি যখন কারোর জন্য এমপ্লয়মেন্ট নিয়ে ভাবনা চিন্তা করবেন, রাত্রিরে শোবার সময় প্রতিজ্ঞা করবেন যে কালকে কেউ না খেয়ে শোবে না, তাহলে আপনি নাগরিক। তাই নাগরিকের কোনো জাত নেই, নাগরিকের কোনো জাত থাকতে পারে না। তাই আমি না নিজেকে বাঙালি ভাবতে পারি, না মারওয়াড়ি ভাবতে পারি, না গুজরাটি ভাবতে পারি, ইন্ডিয়ান ভাবতে পারি। একমাত্র আমি দেশের নাগরিক আমি নিজেকে ভাবি, কারণ প্রতিজ্ঞা করি। এই প্রতিজ্ঞা যেদিন আপনার ভেতরে হবে, বুকে স্পন্দন করবে, সেদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শহরে ফিরে আসবেন এবং আমাদের চোখের সামনে মূর্তির ভেতরে নয়, আমাদের চারিদিকে ঘুরে বেড়াবেন। নেতাজির আদর্শকে ফেরানো যায়। নেতাজি হাই স্কুল রাজ্যধরপুর আমাদের শ্রীরামপুরের স্যার বললেন, নেতাজি ফিরবেন কিনা পরের প্রশ্ন, তার আদর্শকে ফেরানো যায়। আমাদের দেশে প্রচুর মানুষ কাজ করছেন আদর্শ নিয়ে, ভাবনামুখের ভাবনা নিয়ে ঝর্ণাদি কাজ করছেন দুর্গাপুরে। যখন আপনারা তাদের কাজ দেখবেন তখন বুঝবেন যে বিশ্বাস যদি নিজের প্রতি থাকে তাহলে দেশকে সোনা দিয়ে মোড়াতে হবে না, ভালোবাসা দিয়ে মোড়াতে পারবেন। ইকোনমিক রাইজ অফ ইন্ডিয়ান শুড হ্যাপেন। দিস ইজ দ্য হাই টাইম। এবং আমি মনে করি এই আমার এই লাইফটাকে পুলিশদের সঙ্গে নিশ্চয়ই করে শেয়ার করবেন, আমিও করে দেব, যাতে আমাদের দেশে রেপ ফ্রি, ধর্ষণ ফ্রি ভিলেজ অ্যানাউন্স করা যায় এবং আমাদের দেশের নাগরিকরা সেই সব জায়গায় ইউনিটি সেন্টার খোলেন। 29 দিন আমরা নাগরিক, আর 1 দিন আপনি পলিটিক্যাল কাজ নিশ্চয়ই করে করবেন। পলিটিক্যাল পার্টিগুলোকে ফান্ডিং করবেন যাতে সবকটা বাড়ি সোলার হতে পারে।
শুধু পিএম এর ড্রিম দেখবেন আর সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, আর সাধারণ মানুষের স্বপ্নগুলো কি বাক্সবন্দি থাকবে নাকি? বাক্স খুলুন, স্বপ্নকে জায়গা দিন। ভারতবর্ষ মহান না, পুরো পৃথিবীর মানুষেরা মহান। আসুন আমরা সবাই মহান হই। আমাকে শোনার জন্য অনেক ধন্যবাদ যারা পেশেন্টলি শুনছিলেন, এবং আশা করি একটা দিন আসবে যে সকালবেলা এডিশনের লাইট না, আমরা অন্ধকার সরানোর লাইটগুলো বাড়ি বাড়িতে জ্বালাবো, পাড়া পাড়াতে জ্বালাবো, কারোর হাত ধরে জ্বালাবো এবং ভালো মানুষদেরকে সামনে নিয়ে আসবো। আমাদের দেশ পিছল কারণ বাজে লোকেদেরকে আমরা ফোর ফ্রন্টে রেখেছিলাম। ভালো মানুষদেরকে দিয়ে পুজো উদ্বোধন করান, ভালো মানুষদেরকে দিয়ে সঞ্চালনা করান, ভালো মানুষদেরকে স্টেজে তুলুন, ভালো মানুষদেরকে শুনুন, এবং শোনার সময় নিজেদের মোবাইলটাকে ফ্লাইট মোডে রাখুন, রেকর্ডিং করুন, যাতে আপলোড করে তাদেরকে আরো বিশ্বের কাছে পৌঁছে দিতে পারেন। এটাই হবে আমাদের আসল কাজ। আজকের মতন এতটাই। ধন্যবাদ। নরেশ জৈন, ভাবনামুখের। শেয়ার সাবস্ক্রাইব অনেক পরে ভাববেন, শুনবেন লাইভটা ঠিক করে মন দিয়ে। ধন্যবাদ।